আমি ১৯ বছরে খুব সুন্দরী কুমারী মেয়ে ছিলাম। তা সত্ত্বেও আমি স্বইচ্ছায় একটা ৫০ বছরের বুড়ো লোকের সঙ্গে বিয়ে করেছিলাম। আমার বুড়ো বরের নাম বিকাশ। তারপর ফুলশয্যা রাতে যখন আমি মুখে ঘোমটা দিয়ে বসেছিলাম এবং আমার বুড়ো বরের জন্য অপেক্ষা করছিলাম, তখন আমার বর ঘরে ঢুকে আমার সঙ্গে সম্পর্ক করার আগেই যা হলো, তাতে ভয়ে আমার প্রাণ বেরিয়ে গেছিল। কারণ বিয়ে করার পরে আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল কাজ করেছি। এদিকে আমার মায়ের বয়সী ননদ প্রত্যেক দিন আমাকে সকালে ১ কাপ চা এনে দিত। তারপর ননদ ওই চা আমাকে খুবই ভালোবেসে খাওয়াতো। তারপরে জানি না কেন ওই চা খাওয়ার পরে আমার পেটে ব্যথা শুরু হয়ে যেত। এমন কোনো দিন ছিল না যে আমার ননদ আমাকে ভালোবেসে চা খাওয়াতো না। এদিকে বিয়ের পরে আমার বুড়ো বরের সঙ্গে আমাকে যেই দেখতো সেই বলতো আমি নাকি টাকা পয়সা ও সম্পত্তির লোভে বিকাশ বাবুর সঙ্গে বিয়ে করেছি। আমার নাম রুমি। আমার বয়স ১৯ বছর। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমি নিজের দাদুর কাছে মানুষ হয়েছি। ছোট থেকে দাদু চেষ্টা করতো বাবা মায়ের মতো ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখতে। দাদু যতটা পেরেছে আমার খেয়াল ও যত্ন করেছে। একটু বড় হওয়ার পরে আমি বাড়ির সমস্ত কাজ করতাম। রান্নাবান্না ও দাদুর খেয়াল রাখতাম। ছোটবেলায় দাদু আমার খেয়াল রাখতো এবং বড় হওয়ার পরে আমি যতটা পারতাম দাদুর সেবা করতাম। কারণ আজ আমি যা আছি শুধুমাত্র দাদুর জন্যই আছি। না হলে তো আজ আমি কোনো অনাথ আশ্রমে পড়ে থাকতাম। এখন দাদুর অনেক বয়স হয়ে গেছে এবং উনি আমাকে নিয়ে অনেক চিন্তা করেন যে উনার কিছু হয়ে গেলে আমার কে খেয়াল রাখবে এবং আমার বিয়ে কিভাবে হবে। এই কথা ভেবে আমাদের পাশের গ্রামের ৫০ বছর বয়সের বিকাশ কাকুর সঙ্গে আমার দাদু বিয়ে দিয়েছিল। আসলে বিকাশবাবুর কাকুর সঙ্গে আমার দাদুর খুব পরিচিতি ছিল এবং দাদু অনেকবার বিকাশবাবুর কাছে টাকার সাহায্য চেয়েছিল। বিকাশবাবু অনেকবার আমার দাদুকে টাকা দিয়ে সাহায্য করেছিল। আসলে আমার দাদুর সেরকম কোনো সম্পত্তি ছিল না। অনেক কষ্ট করেই আমাদের সংসার চলতো। আমার দাদুর বাড়ির পেছন দিকে যে দুটো রুম ছিল, সেই রুম দুটো দাদু ভাড়া দিয়েছিল এবং সেই রুমের ভাড়া দিয়েই আমাদের ২ জনের সংসার চলে যেত। একদিন দাদু যখন অনেক অসুস্থ হয়ে পড়ল, তখন বিকাশ কাকুকে আমাদের বাড়িতে ডেকেছিল এবং নিজের শারীরিক অবস্থার ব্যাপারে বিকাশ কাকুকে সব কিছু বলেছিল। আসলে আমার দাদুর বেশ ভালোই বয়স হয়েছিল এবং কিছুদিন থেকে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। দাদু হয়তো বুঝতে পেরেছিল উনি আর হয়তো বেশি দিন আমার সঙ্গে থাকতে পারবেন না। তাই সেদিন সকালবেলা দাদু বিকাশ কাকুকে ডেকে বলল, বিকাশ, আমার নাতনিকে খুব কষ্ট করে আদর যত্ন দিয়ে বড় করেছি, কিন্তু আমার সামর্থ্য নেই এবং আমার শরীরটাও ঠিক নেই। তাই আমি খুব চিন্তায় আছি আমার নাতনিকে নিয়ে। আমি তো বুঝে উঠতে পারছি না আমার নাতনির বিয়ে কিভাবে হবে, কে আমার সাহায্য করবে। আমার নাতনির এই পৃথিবীতে আমার ছাড়া আর কেউ নেই। এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি যে আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ আমার বড় ছেলে ও বৌমা তো আমাদের ২ জনকে একা ফেলে শহরে চলে গেছে। তারা আমাদের মুখের উপর বলেছে যে আমার ও আমার নাতনির তারা দায়িত্ব নেবে না। তাই আমার বড় ছেলে ও বৌমার থাকা ও না থাকা আমাদের কিছু যায় আসে না। আমার মারা যাওয়ার পরে আমার নাতনি সম্পূর্ণভাবে একা হয়ে যাবে। দাদু কাঁদতে কাঁদতে বিকাশ কাকুর হাত ধরে এই কথাগুলো যখন বলছিল, তখন আমি পাশের ঘর থেকে লুকিয়ে দাদুর সব কথা শুনেছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজের চোখের জল মুছে বাবা মাকে স্মরণ করছিলাম। দাদুর কান্না দেখে বিকাশ কাকু বেশ কিছুক্ষণ পরে দাদুকে বলল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার নাতনিকে বিয়ে করতে রাজি আছি এবং নিজের বাড়িতে নিয়ে যেতে রাজি আছি। তাহলে আমার দেখাশোনার জন্য আপনার নাতনি আমার অর্ধাঙ্গিনী হিসাবে আমার বাড়িতে মালকিন হয়ে থাকবে। যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে এই মুহূর্তে আমি আপনার নাতনির দায়িত্ব নিয়ে নেব। আমি আপনার নাতনিকে আজকেই বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাব। আর আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার সেবা যত্নের জন্য আমি এই বাড়িতে একটা লোক রেখে দিব এবং আপনার ওষুধ ও ডাক্তারের সমস্ত খরচ আমি দিব। এতদিন আমি বিয়ে করিনি এবং আমার বিয়ে করার ইচ্ছেও আর নেই, কিন্তু আপনার খাতিরে আমি আপনার নাতনিকে বিয়ে করতে রাজি আছি। কারণ ছোট থেকে আমি আপনার নাতনিকে দেখেছি এবং তাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গেলে সে সমস্ত অধিকার পাবে। বিকাশ কাকুর কথা শুনে আমার দাদু বিকাশ কাকুর সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেছিল। তারপর দাদু যখন আমাকে ডেকে বলল আমার বিয়ে বিকাশ কাকুর সঙ্গে দেবে, ওই সময় আমি ভেঙে পড়িনি। কারণ আমার দাদু অনেক কষ্ট করে আমাকে বড় করেছিল। তাই আমি দাদুর কোনো কথার অমান্য করতে পারিনি। আমার বাবার বয়সী লোকের সঙ্গে
দাদু এই কারণে বিয়ে দিতে রাজি ছিল যাতে আমি ভালোভাবে নিজের জীবন কাটাতে পারি এবং আমার যাতে টাকা পয়সার অভাব না হয়, এটা ভেবেই আমার দাদু বিকাশ কাকুর সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছিল। আমার ইচ্ছে ছিল না বিকাশ বাবুর সঙ্গে বিয়ে করতে, শুধুমাত্র দাদুর মুখের দিকে চেয়ে আমি এই বিয়েতে রাজি ছিলাম। আমি তো ছোট থেকেই বিকাশবাবুকে কাকু বলেই ডাকতাম, কিন্তু আজ আমার বাবার বয়সী কাকুর সঙ্গে আমার বিয়ে হতে যাচ্ছিল। তারপর বিকাশবাবুর সঙ্গে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়। বিয়ের পরে আমি যখন বিকাশবাবুর বড় গাড়িতে করে শ্বশুরবাড়িতে এসে নামলাম, তখন শ্বশুরবাড়ির সবাই বিকাশবাবু ও আমাকে দেখে খুব আশ্চর্য হয়েছিল। বিকাশবাবুরা দুই ভাই ছিল। বিকাশবাবু এই বাড়ির বড় ছেলে এবং সমীরবাবু বিকাশবাবুর ছোট ভাই। বাড়ির সবাই যখন জানতে পারল বিকাশবাবু আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তখন আমার বরের ছোট ভাই আমার বরকে বলেছিল, দাদা, তুমি এই বয়সে এটা কি করলে? তোমার যদি বিয়ে করার ইচ্ছে ছিল তাহলে এত বছর ধরে তুমি বিয়ে করনি কেন? তুমি এই বয়সে বিয়ে করেছো, তাও আবার একটা বাচ্চা মেয়ের সঙ্গে। আমার শ্বশুর বাড়িতে বয়সে আমি সবার চাইতে ছোট ছিলাম। শ্বশুরবাড়িতে সবাই আমার বাবা মায়ের বয়সী ছিল। বাড়ির সবাই যখন বিকাশবাবু ও আমাকে দেখে কথা করছিল, তখন আমার মায়ের বয়সী ননদ বাড়ির সবাইকে বলল, এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমার ভাই এতদিন বিয়ে করেনি, তাই বলে কি চিরকাল একাই থাকবে? যা করেছে ঠিকই করেছে, তাই এত কথা করার কোনোই দরকার নেই। এটা বলে আমার ননদ আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে আমার ননদ বিকাশবাবুকে বলল, তুই যদি বিয়ে করতিস, এই কথাটা আগে জানলে বড় করে অনুষ্ঠান করতাম। বিকাশবাবু তখন হেসে ননদকে বলল, দিদি, আমার বয়স পেরিয়ে গেছে অনুষ্ঠান করে বিয়ে করার, তাই হঠাৎ করে বউ নিয়ে চলে এলাম। তাই আজকের পর থেকে আমার দায়িত্ব আমার বউ নিবে, আমার খেয়াল আমার বউ রাখবে এবং আমার খাবার দাবার নিয়ে তোমাদের আর মাথা ঘামাতে হবে না। বিয়ে যখন হয়ে গেছিল, তাই আমি মন খারাপ না করে বিকাশবাবুকে নিজের স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিলাম, কারণ তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ বিকাশবাবু সত্যিই খুব ভালো লোক ছিলেন। উনি আমাদের অনেক সাহায্য করেছিলেন। আমার মতো অসহায় মেয়েকে বিয়ে করে আমাকে নিজের বাড়িতে জায়গা দিয়েছিলেন। কিন্তু একদিকে আমার এটা ভেবে কষ্ট হয়েছিল যে আমার বর আমার বাবার বয়সী একটা লোক। সেদিন ফুলশয্যার রাতে আমি ঘোমটা দিয়ে বিছানায় বসেছিলাম। ঠিক ওই সময় আমার ননদ ঘরের ভিতরে ঢুকে টেবিলের উপরে এক গ্লাস দুধ রেখে গেল এবং রুম থেকে যাওয়ার আগে আমাকে মুচকি হেসে বলল, বৌমা, বিকাশ ঘরে এলে এই দুধটা বিকাশকে দিয়ে দেবে। তারপর দুধের গ্লাসটা রেখে আমার ননদ রুম থেকে চলে গেল। তার কিছুক্ষণ পরেই বিকাশবাবু ঘরে এলেন। ঘরে আসার পরে উনি আমাকে একটা সুন্দর নেকলেস উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন, আমি জানি তোমার হয়তো কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমি তোমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। তোমাকে আমি ছোট থেকে দেখে এসেছি, তাই আমি তোমার কোনো কষ্ট হতে দেব না এবং তোমার দাদু যতদিন বেঁচে থাকবে উনার সমস্ত চিকিৎসা ও দেখাশোনার খরচ আমি দিব। তাই তুমি এই বাড়িতে নিশ্চিন্তে থাকো। তোমার যা দরকার হবে আমাকে বলবে। তারপর বিকাশবাবু আমার কাছে নিজের অধিকার পাওয়ার জন্য আমার পাশে এলেন। ওই সময় আমিও তৈরি ছিলাম। কিন্তু আমাদের মিলন হওয়ার আগেই বিকাশবাবুর ওই রকম অবস্থা দেখে মনে হচ্ছিল আমার শরীর থেকে যেন ভয়ে প্রাণ বেরিয়ে যাবে। কারণ যখনই বর আমার ননদের রাখা দুধটা খেয়ে আমার কাছে এলো নিজের অধিকার পাওয়ার জন্য, ওই সময় হঠাৎ করেই উনি বুকে হাত দিয়ে কাশতে শুরু করে দিলেন। উনার কাশি দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে বিকাশবাবুর মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়ে গেল। বরের মুখ থেকে রক্ত বের হতে দেখে আমার তো মাথা ঘুরে উঠল। তারপর আমি না পেরে ভয়ে বাড়ির সবাইকে ঘরের ভেতরে ডাকতে বাধ্য হয়েছিলাম। ওই সময় বরের ছোট ভাই তাড়াতাড়ি ডাক্তারকে বাড়িতে নিয়ে আসে। ডাক্তার আসার পরে বরের চিকিৎসা করে। ওই সময় বর অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিল। ডাক্তারের চিকিৎসা করার আধ ঘন্টা পরে বরের জ্ঞান ফিরে আসে। বর যখন অসুস্থ হয়ে পড়েছিল, ওই সময় বাড়ির সবাই আমাকে উল্টোপাল্টা কথা শোনাতে ছাড়েনি। সবার মুখে তখন একটাই কথা, আমি নাকি আমার বরকে মেরে তার সমস্ত সম্পত্তি ও টাকা পয়সা নিজের অধীনে করে নিতে এসেছি। ওই সময় আমার ননদ বরের পাশে বসে কান্নাকাটি করছিল। ওদিকে আমার দেওরের একটাই ছেলে ছিল, তার নাম রাহুল। বাড়ির সবাই যখন আমার বরের শরীর খারাপের জন্য অস্থির হয়েছিল, ওই সময় রাহুল আমার পাশে দাঁড়িয়ে কানের কাছে এসে বলল, সম্পর্কে দেখতে গেলে তুমি আমার জেঠিমা হও, কিন্তু বয়সের হিসেব করতে গেলে তুমি আমার থেকেও অনেক ছোট।
তাই আমি তোমাকে বড় মা বলতে পারবো না। আর তুমি এই বুড়োটাকে বিয়ে করে কিছুই পাবে না। আমি তো এটা বুঝতে পারছি না তুমি এই বুড়োটাকে কেন বিয়ে করেছো। তোমাকে সব কিছু তো আমি দিতে পারবো। আমি তোমাকে রাতের সুখ, মজা ও আনন্দ সব কিছু দিতে পারবো। ওই সময় রাহুলের মুখ থেকে অশ্লীল কথা শুনে মনে হচ্ছিল তাকে ওখানেই সবার সামনে 2-4টে থাপ্পড় মারি। কিন্তু সেদিন ওই বাড়িতে আমার প্রথম দিন ছিল, যার জন্য আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছিলাম। প্রথম দিন আমার জা ও দেওরের কাছে টানা ভরা কথা শুনতে হয়েছিল, কিন্তু আমার ননদ প্রথম দিন থেকেই আমাকে সাপোর্ট করত এবং খুবই ভালোবাসতো। সেদিন আমার জা ও দেওর যখন আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল, তখন আমার ননদ আমাকে সাপোর্ট করেছিল এবং দেওর ও জাকে বলেছিল, আমার ভাইয়ের শরীর খারাপের জন্য তোরা বাড়ির নতুন বউ রুমিকে কেন দোষারোপ করছিস। দাদার তো এমনিতেই বয়স হয়ে গেছে, তাই তার শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক। সেদিন সারা রাত আমার ঘুম আসেনি। আমি সারা রাত বিকাশবাবুর মাথার কাছেই বসে তার দেখভাল করছিলাম। পরের দিন সকালবেলা আমার ননদ ঘরে এসে আমাকে চা দিয়ে যায় এবং আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সারা রাত আমার দাদার খেয়াল রেখেছ। আমি জানি তুমি সারা রাত ঘুমাওনি। তুমি এই চাটা খেলে তোমার শরীরে ফুর্তি আসবে এবং তোমাকে ভালো লাগবে। ননদের ভালোবাসা পেয়ে আমার মনে হয়েছিল, যাক, এই বাড়িতে কেউ তো আছে যে আমার ব্যাপারে ভাবে এবং আমাকে ভালোবাসে। এইভাবে আমার শ্বশুরবাড়িতে ভালোই দিন কাটছিল। বিকাশবাবু আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু প্রত্যেক দিন রাতে যখনই বিকাশবাবু আমার কাছে আসার চেষ্টা করতেন, তখনই ওনার শরীর খারাপ হয়ে যেত। ওদিকে আমার দেওরের ছেলে আমার উপর নোংরা নজর দিয়ে বসেছিল। সে যখন তখন আমার ঘরের ভিতর এসে আমাকে অশ্লীল কথা বলে যেত। একবার আমি ভেবেছিলাম বিকাশবাবুকে রাহুলের ব্যাপারে সব কথা বলবো, কিন্তু আবার মনে হলো আমি যদি রাহুলের ব্যাপারে বরকে বলে দিই যে রাহুল আমার উপর নোংরা নজর দিয়েছে এবং সে আমার সঙ্গে অশ্লীল কথা বলে, তাহলে আমার বরের সাথে দেওরের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর আমি এটা চাইনি যে আমার জন্য আমাদের পরিবারে অশান্তির সৃষ্টি হোক। আমি তো মন থেকেই বিকাশবাবুকে নিজের স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিলাম। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিকাশবাবুর ভালো মানসিকতা দেখেই আমি ওনাকে ভালোবাসতাম। এদিকে আমার ননদ প্রত্যেক দিন সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগেই আমাকে 1 কাপ করে চা দিয়ে যেত আর মাথায় হাত বুলিয়ে বলতো, এই চা খেলে তোমার শরীরে ফুর্তি আসবে এবং তোমাকে সারাদিন খুব ভালো লাগবে। আমি তো আমার ননদকে বলেছিলাম যে দিদি, আপনাকে কষ্ট করে প্রত্যেক দিন আমার জন্য চা করতে হবে না। আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা করব। আমি তো এই বাড়ির বউ। আপনি আমার মায়ের মতো। আমার খুব খারাপ লাগছে যে প্রত্যেক দিন সকালে আপনি আমাকে চা করে খাওয়ান। ননদ তখন আমার পিঠে হাত বুলিয়ে বলতো, কোনো ব্যাপার না, আমি চাই আমার ভাই ও তুমি যাতে সুখে থাকো। এদিকে যখন থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম, তার পরের দিন থেকে আমার পেটে হালকা ব্যথা হতো। এইরকম এর আগে কিন্তু কখনো হয়নি। আমি তো লজ্জায় কাউকে কিছু বলিনি। এইভাবে প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম প্রত্যেক দিন সকালে চা খাওয়ার আগে পর্যন্ত আমার শরীর ঠিক থাকে, কিন্তু আমার ননদের হাতের চা খাওয়ার পরেই আমার পেটে হালকা ব্যথা করত। প্রথমে আমি এই জিনিসগুলো অত পাত্তা দিতাম না, কিন্তু যত দিন যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম যে আমার ননদের দেওয়া চা খাওয়ার পরে আমার পেটে ব্যথা করে। শুধু তাই নয়, আমার শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছিল। এই বাড়িতে আসার পর থেকে আমার জা, দেওর ও আমার দেওরের ছেলে রাহুল, এরা 3জন যে যেমনভাবে পেরেছে আমাকে অপমান করেছে। শুধু ননদ ছিল যে আমাকে ভালোবাসতো। আমার জা তো যখনই আমাকে দেখতো তখনই শুধু একটাই কথা বলতো, তুই তো টাকার লোভে আমার ভাসুরকে বিয়ে করেছিস, না হলে একটা 19 বছরের মেয়ে একটা 50 বছরের বুড়োকে কেন বিয়ে করবে। আমার জা আমাকে অনেক কটু কথা বলতো, কিন্তু আমি চুপচাপ সেগুলোকে শুনে নিতাম। কারণ সম্পর্কে আমি আমার জায়ের থেকে বড় ছিলাম, কিন্তু বয়সের দিক থেকে আমার জা আমার থেকে 20 বছরে বড় ছিল। তাই আমি চুপচাপ মাথা নত করে সব কিছু শুনে থাকতাম। ওদিকে একদিন রাতে আমার জায়ের ছেলে রাহুল আগে থেকে আমার ঘরের ভিতরে ঢুকেছিল এবং আমি যখন রুমের ভিতর ঢুকে নিজের জামা চেঞ্জ করছিলাম, তখন মনে হয়েছিল আমার রুমের পর্দার পিছনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। তারপর জামা চেঞ্জ করার আগেই আমি যখন পর্দার কাছে গেলাম, তখন পর্দাটা সরিয়ে যা দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ পর্দা সরাতে আমি দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি রাগে তাকে জিজ্ঞেস করলাম, তুমি রাতের বেলা আমার ঘরের পর্দার পিছনে দাঁড়িয়ে কি করছো? সে তখন বলল, আমি তোমার সঙ্গে মজা করতে এসেছি। তুমি যদি একবার বলো তাহলে আমি তোমাকে অনেক সুখ দিব। সেদিন আমি রাহুলের মুখ থেকে ওই জঘন্যতম কথা শোনার পরে আর সহ্য করতে পারিনি
এবং তাকে একটা থাপ্পড় মেরেছিলাম ও বলেছিলাম, এরপরে যদি তুমি আমাকে কোনো অশ্লীল কথা বলো বা আমার দিকে খারাপ নজরে তাকাও, তাহলে আমি কিন্তু বাধ্য হব তোমার জেঠুকে তোমার ব্যাপারে সব সত্যি কথা বলতে। আর তোমার জেঠুকে যদি আমি সব সত্যি কথা বলে দিই, তাহলে তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। কারণ তোমরা সবাই খুব ভালো করে জানো যে তোমার জেঠু আমাকে কত ভালোবাসে। তাই তোমাকে আমি সাবধান করে দিলাম, এরপরে যদি তুমি এই রকম নোংরামি আমার সাথে করো, তাহলে আমি ভুলে যাব যে তুমি এই বাড়ির ছেলে। সেদিনের পর থেকে রাহুল আমাকে আর কোনো নোংরা কথা বলেনি। সেদিনের পর থেকে রাহুল আমার থেকে দূরেই থাকতো। এদিকে আমার সন্দেহ হয়েছিল যে আমার ননদের দেওয়া চা খাওয়ার পরে আমার পেটে ব্যথা হয়, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না যে আমার ননদের হাতে চা খেয়ে পেটে ব্যথা করে, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। ওই জন্য এই ব্যাপারে আমি বিকাশবাবুকে কিচ্ছু বলতে পারিনি, কারণ বিকাশবাবু তার দিদিকে খুব ভালোবাসতো। তাই সেদিন সকালবেলা ননদের চা নিয়ে আসার আগে আমি ভোরবেলা রান্নাঘরে গেছিলাম নিজে হাতে চা করার জন্য। তারপর রান্নাঘরে ঢুকতেই আমার ননদ তাড়াহুড়ো করে নিজের রুম থেকে বেরিয়ে এসে বলল, আরে বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কি করছো? আমি তখন ননদকে বললাম, দিদি, আজ আমি সবার জন্য চা করব। ননদ তখন হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এলো এবং আমার হাত ধরে টেনে আমাকে রান্নাঘর থেকে বের করে সোফায় বসিয়ে দিয়ে বলল, তোমাকে চা করতে হবে না, তোমাকে রান্নাবান্না এবং বাড়ির অন্য কাজ নিয়ে মাথা ঘামাতে হবে না। এই বাড়িতে কাজের লোক আছে, তারাই সব কাজ করে নেবে। আর তোমার যদি খুব ইচ্ছে থাকে রান্না করার, তাহলে আজ দুপুরের খাবারটা না হয় তুমি রান্না করবে। এবার যাও, তুমি গিয়ে নিজের ঘরে আরাম করো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমার ননদ বাহানা করে আমাকে রান্নাঘর থেকে বের করে দিল। এদিকে দিন দিন আমার পেটের যন্ত্রণা বেড়েই যাচ্ছিল। শুধু তাই নয়, এখন তো পেটে ব্যথার সঙ্গে আমার শরীর এত দুর্বল মনে হতো যেন আমি এক পাও হাঁটতে পারবো না। বিয়ে হতে ১ মাস হয়ে গেছিল, কিন্তু এখনও আমার সঙ্গে বিকাশবাবুর কোনো শারীরিক সম্পর্ক হয়নি। এমন নয় যে বিকাশবাবু ও আমি চেষ্টা করিনি, কিন্তু যখনই রাতের বেলা আমার ননদের রাখা ১ গ্লাস দুধ বিকাশবাবু খেত, তারপরে আর আমার কাছে আসতো না। তার শরীর খারাপ হতো এবং সে শুয়ে পড়তো। রাতের বেলা আমার বরের আমাদের রুমে আসার আগে আমার ননদ ১ গ্লাস করে দুধ বরের জন্য রেখে দিয়ে যেত এবং ওই দুধ খাওয়ার পরেই বিকাশবাবু শুয়ে পড়তো। বিয়ের পরে শুনেছিলাম আমার ননদ নাকি বিয়ে করেনি, যাতে ২ ভাইয়ের দেখাশোনা করতে পারে, এবং আমার ননদ একটা মায়ের মতোই তার ২ ভাইকে শাসনে রেখেছে। কিন্তু যত দিন যাচ্ছিল আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার ননদ নিশ্চয়ই চায়ের মধ্যে এমন কিছু মিশিয়ে আমাকে খাওয়াচ্ছে, যেটার জন্য প্রত্যেক দিন চা খাওয়ার পরে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায় এবং আমার শরীর খুব দুর্বল হয়ে যায়। শুধু তাই নয়, বেশ কিছুদিন থেকে আমি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলাম, তখন মনে হচ্ছিল আমি ঠিকঠাকভাবে হাঁটাচলাও করতে পারবো না। তার পরের দিন সকালবেলা ননদ যখন ১ কাপ চা আমার রুমে রেখে দিয়ে গেল, তখন আমি ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়ে চাটা নিয়ে গিয়ে বাথরুমে ফেলে দিয়েছিলাম। ওই সময় বিকাশবাবু মর্নিং ওয়াকে গিয়েছিল। সেদিন আমি যখন দিদির দেওয়া চা খাইনি, এটা দেখার জন্য যে ওই চা খাওয়ার পরে সত্যিই কি আমার পেটে ব্যথা হয়, সেদিন আমার পেটে ব্যথা হয়নি। তখনই আমি প্রমাণ পেয়ে গেলাম যে আমার ননদ নিশ্চয়ই চায়ের মধ্যে কিছু মিশিয়ে আমাকে খাওয়াচ্ছে, যেটার জন্যই আমি দিন দিন দুর্বল হয়ে পড়েছি। কিন্তু আমার ননদ তো আমাকে অনেক ভালোবাসতো, তাহলে আমার পিঠ পেছনে কেন আমার ক্ষতি করতে চেয়েছিল? এটার উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কিভাবে জানতে পারবো আমার ননদ চায়ের মধ্যে আমাকে কি মিশিয়ে খাওয়ায় এবং কেন। পরের দিন সকালবেলা আমার ননদ যখন আমাকে চা দিতে এলো, তখন বিকাশবাবু রুমের দরজা খুলেছিল এবং ঘরের ভিতর ঢুকতেই আমার ননদ যখন টেবিলে চা রাখলো, তখন বিকাশবাবু আমার ননদের গালে এক থাপ্পড় মেরে বলল, ছি দিদি, আমি তোকে নিজের মায়ের মতো মনে করতাম, কিন্তু তোর মনে রুমির প্রতি এত হিংসে ভরা ছিল সেটা আমি কাল রাতেই জেনে গেছি। তুই আমার বউকে হত্যা করার চেষ্টা করেছিস। তুই প্রত্যেক দিন রুমিকে এই চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাওয়াস। কেন দিদি? আমার বউ তোর কী ক্ষতি করেছে যে তুই ওকে হত্যা করার চেষ্টা করেছিস? ওকে দিন দিন এই চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাওয়াতিস। আর ওই জন্যই রুমি এত দুর্বল হয়ে পড়েছে। রুমি তো আমাকে এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। আমার ননদ তখন হাউমাউ করে কেঁদে বলল, বিকাশ, তুই এটা কী বলছিস? আমি কেন রুমিকে বিষ দেব? আমি তো ওকে অনেক ভালোবাসি। বরের কথা শুনে আমি অনেক অবাক হয়ে গেছিলাম, কারণ আমি তো বরকে এই ব্যাপারে কিচ্ছু বলিনি। আর বর কী করে এত নিশ্চিত ছিল যে আমার ননদ প্রত্যেক দিন চায়ে বিষ মিশিয়ে দেয়? আমার বর তখন ননদকে বলল, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই, কারণ আমার কাছে প্রমাণ আছে। তাই এবার তোকে সত্যি কথা বলতেই হবে। আমি তো তোকে এই বাড়িতে কোনো কিছুর অভাব হতে দিইনি।
তারপরেও দিদি তুই আমার বউয়ের ক্ষতি করতে চেয়েছিস। আমার বর ও ননদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাকি সদস্যরা আমাদের রুমে চলে এসেছিল। আমার বরের কথা শুনে ননদ তার ছোট ভাইয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, দেখ না, বিকাশ নিজের বউকে পেয়ে আজ নিজের দিদির উপরে মিথ্যা আরোপ লাগাচ্ছে যে আমি নাকি রুমিকে হত্যা করার চেষ্টা করেছি। দেওর তখন অবাক হয়ে আমার বরের দিকে তাকিয়ে বলল, দাদা তুমি এটা কেমন কথা বলছো? দিদি কেন তোমার বউকে হত্যা করবে? দিদি তো রুমিকে কত ভালোবাসে। ওদিক থেকে আমার যা বলতে শুরু করলো, এই মেয়েটা যখন থেকে এসেছে তখন থেকে আমাদের মাঝে একটা অশান্তির সৃষ্টি করেছে। এখন এই মেয়েটার জন্য ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। এই মেয়েটা ভাই বোনের মধ্যে বিবাদের সৃষ্টি করে দিয়েছে। আসলে আমি এইসব কথাগুলো সহ্য করে চুপচাপ থাকতাম, কারণ আমি ছোট থেকেই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলাম। আমি খুব বেশি কথা বলতে পছন্দ করতাম না। জায়ের মুখ থেকে ওই কথাগুলো শোনার পরেও আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে সবাই আমার থেকে বয়সে অনেক বড় ছিল। তাই সবার সঙ্গে তর্ক করার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না। তাই আমি চুপচাপ একটা কোণায় দাঁড়িয়েছিলাম। আমার ননদ যখন নিজের মুখ থেকে কোনো কিছু স্বীকার করতে রাজি হয়নি, তখন আমার বর আমাদের বাড়ির কাজের লোক রামু কাকাকে ঘরের ভিতরে ডেকে নিজের পকেট থেকে একটা জড়িবুটি বের করেছিল। ওই জড়িবুটি ও রামু কাকাকে দেখে আমার ননদ অনেক বেশি ঘাবড়ে গেছিল। তখন আমার বর বলল, এর পরেও কি তুই অস্বীকার করবি এই সত্যি কথাগুলো বলতে? আমার ননদ তখন রেগে আমার বরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তোর বউকে হত্যা করার চেষ্টা করেছি, এটাই সত্যি কথা। কারণ এই মেয়েটা যখন থেকে এই বাড়িতে এসেছে আমার হাত থেকে সব মালিকানাধীন তুই তোর বউকে দিয়ে দিয়েছিস। আর আমি এটা কোনো দিন হতে দেব না, কারণ এই বাড়ির মালকিন শুধুমাত্র আমি। আগে তো তোর যখন 100 টাকারও দরকার হতো, তাও তুই আমার কাছ থেকে চেয়ে নিতিস। যদিও বা আমি খুব ভালো করে জানি যে এই টাকাগুলো তোর অনেক কষ্টের টাকা। তুই অনেক কষ্ট করে এই সম্পত্তি, টাকা ও জমি জায়গা করেছিস, কিন্তু আমি তোদেরকে মায়ের মতো করে মানুষ করেছি। তাই এই বাড়ির মালকিন শুধুমাত্র আমি। আর এই মেয়েটা যখন থেকে এই বাড়িতে এসেছে তুই সমস্ত লকার, আলমারির চাবি এই মেয়েটার হাতে তুলে দিয়েছিস। তুই আমাকে অপমান করেছিস, কারণ এত বছর ধরে তোর সম্পত্তি ও টাকা পয়সার দেখাশোনা আমি করেছি। আর এই কারণেই তো এত বছর ধরে আমি তোর বিয়ে হতে দিইনি। আমি তোকে এতদিন বাধা দিয়েছিলাম বিয়ে না করার জন্য, কিন্তু সেদিন তুই যখন হঠাৎ করে এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি, সেই দিন আমি ভেবে নিয়েছিলাম যেমন করে হোক এই মেয়েটাকে বাড়ি থেকে দূর করতেই হবে, নইলে এই বাড়ি থেকে আমার অস্তিত্ব মুছে যাবে। তাই আমি এই জড়িবুটি চায়ের মধ্যে মিশিয়ে রোজ তোর বউকে খাওয়াতাম, যাতে ধীরে ধীরে সে শুকিয়ে মরে যায় এবং কেউ যাতে বুঝতেও না পারে। শুধু তাই নয়, আমি চাইনি যে তোদের নিজের কোনো সন্তান হোক, তাই আমি প্রত্যেক দিন রাতে দুধের মধ্যে একটা ওষুধ মিশিয়ে তোকে খাওয়াতাম, যাতে তুই তোর বউয়ের সঙ্গে কোনো রকম মেলামেশা করতে না পারিস। কারণ আমি ভেবেছিলাম তোদের সন্তান হয়ে গেলে এই বাড়িতে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। সব কিছু শোনার পরে আমার বর তার দিদিকে বলল, ছি, তোর মনে এত পাপ ভরা আছে? তুই নিজেকে আমাদের মা বলিস, কিন্তু তুই ভেবে দেখেছিস একটা মা কি কখনো তার ছেলের খারাপ চাইবে? তাহলে তুই কি করে আমার খারাপ চাইলি? শুধুমাত্র টাকা পয়সা সম্পত্তির জন্য? কারণ তোকে তো মায়ের মতোই দরজা দিয়েছি এবং মায়ের মতোই ভালোবেসেছি। সব কথা খোলসা হওয়ার পরে সেদিন আমার বর এত বড় বাড়ি তার দিদির নামে করে দিয়েছিল, এবং বাড়িটা যখন সে তার দিদির নামে করেছিল তখন আমার ননদ খুব খুশি হয়েছিল। তার মনে যে ভয় ছিল সেই ভয়টা আমার বর বের করে দিয়েছিল। সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে আমার ননদ আমার কাছেও বরের কাছে ক্ষমা চেয়েছিল। ওদিকে আমার যা সব কিছু দেখার পরে সেও আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমার বর সবাইকে একটাই কথা বলেছিল, আমি এই বাড়িতে সুখ শান্তি চাই। তাই তোমাদের প্রত্যেকেই বলছি, তোমাদের যা লাগবে আমাকে বলবে, আমি তোমাদের দিব। কিন্তু এইরকমভাবে পিঠ পেছনে আমাদের কেউ ক্ষতি করার চেষ্টাও করবে না। আমি একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার কেউ এইরকম খারাপ কাজ করলে আমি কিন্তু তাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হব। আসলে আমার বর এই সত্যি কথাগুলো সেদিন সন্ধ্যাবেলায় জানতে পেরেছিল, যখন রামু কাকা লুকিয়ে আমার ননদকে বাইরে থেকে এই জড়িবুটি এনে দিয়েছিল। তখন আমার বর আমার ননদ ও রামু কাকার সব কথা শুনেছিল। তারপর আমার বর রামু কাকাকে ফোন করে ছাদের উপর ডেকে তাকে সব কথা জিজ্ঞেস করেছিল। রামু কাকা যখন সত্যি কথা বলতে রাজি হয়নি, তখন আমার বর তাকে পুলিশের ভয় দেখিয়েছিল। তখন রামু কাকা ভয়ে আমার বরকে সব সত্যি কথা বলে দিয়েছিল। ওই ঘটনাটা হতে আজ 6 মাস হয়ে গেছে। কিছুদিন পরে রাহুলের বিয়ে। বাড়িতে সবাই খুব খুশি। ওদিকে আমি মাঝে মধ্যে আমার দাদুর সঙ্গে দেখা করে আসি। আমার দাদু সেবা যত্নের জন্য আমার বর কোনো কিছু বাদ রাখেনি। তাই আমার দাদু আগের থেকে অনেক সুস্থ আছে। আমার বর ও আমি চেষ্টা করছি যাতে আমাদের নিজের একটা সন্তান হয়, এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমি মা হতে পারবো।
এবং আজ আমার ননদ নিজে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় যাতে আমি তাড়াতাড়ি গর্ভবতী হতে পারি। এই জন্যই বলে একটু চেষ্টা করলে ভালোবাসাতেই সব কিছু মানিয়ে নেওয়া যায়, যেটা আমার বর প্রমাণসহ করে দেখিয়েছে। আমি বিকাশবাবুর সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি, কারণ উনি 50 বছরে বুড়ো হলেও মানুষ হিসেবে অনেক ভালো এবং দয়ালু। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।